আজকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। এখন অবধি আমরা ক্লাস কি করে তৈরি করতে হয় সেটা দেখেছি, বিভিন্ন ধরনের আঁকাগুলো দেখেছি, যেরকম হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজাইভ, এইগুলো আমরা এখন অবধি দেখেছি। এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বোঝায়? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় ভবনের মাপকাঠি। কেন্দ্রীয় ভবন মানে অনেকগুলো রাশি তথ্য তোমাদের দেয়া আছে, যেরকম একটা ক্লাসের অনেকগুলো স্টুডেন্টদের তোমাদের সবার ভূগোলের নম্বর। এবার বেশিরভাগ নম্বর কোন নাম্বারের দিকে কেন্দ্রীভূত আছে সেইটা দেখার জন্য আমরা যেই পরিমাপগুলো ব্যবহার করি সেইগুলোকে বলা হয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। পরিমাপ করার অনেকগুলো মাপকাঠি আছে, অনেকগুলো সূত্র আছে। এই মাপকাঠি বা সূত্রগুলো কিন্তু সবকটার নিজস্ব নিজস্ব সুবিধে আর অসুবিধে আছে, কিন্তু একটা আদর্শ একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় ভবনের প্রবণতা পরিমাপ করার জন্য কি কি আদর্শ বৈশিষ্ট্য থাকার উচিত ওই মাপকাঠিটাতে, সেইগুলো ইউল বিজ্ঞানী বা গণিত ম্যাথমেটিশিয়ান দিয়েছেন। ছটা মূল ব্যাপারে উনি আলোচনা করেছেন। একটা হচ্ছে ওটা খুব স্পষ্ট, রিজিডলি ডিফাইন্ড বা স্পষ্ট হওয়া উচিত, কি সংজ্ঞাটা একদম স্পষ্ট। সবকটা অবজারভেশন, মানে ক্লাসে ভাবো তোমরা 50 জন আছো, তো 50 জনেরই মার্কস এর যদি আমি কেন্দ্রীয় ভবনের প্রবণতা দেখতে চাই, যে বেশিরভাগটা কিসের দিকে কেন্দ্রীভূত, কোন মানটা সবকটাকে রিপ্রেজেন্ট করবে, তো তখন ওই অঙ্কটা কষার জন্য সবকটা পরিমাপকে আলোচনায় বা সূত্রতে অন্তর্ভুক্ত হওয়ার উচিত কোনোভাবে, কোনো না কোনোভাবে। খুব ওটা খুব সহজেই বোঝা যেতে যেন পারে, খুব কঠিন বা জটিল না হয়, অঙ্কর পদ্ধতিটাও যেন জটিল না হয়। এগুলো হচ্ছে আদর্শ বৈশিষ্ট্য যেগুলো হওয়া উচিত। 5 নম্বর, পরবর্তীকালে ওর ভিত্তিতে আরো অন্য কিন্তু অ্যালজেব্রিক বা অঙ্ক গণিত আমরা করতে পারি, যাতে আমরা বণ্টনের বৈশিষ্ট্য বুঝতে পারি। আরো বেশি তার ভিত্তিতে আমরা যাতে অঙ্ক করতে পারি আর বণ্টনের বৈশিষ্ট্য বুঝতে পারি, সেরকম একটা ওর প্রপার্টি হওয়ার উচিত। তাছাড়া একটা আদর্শ মাপকাঠির মধ্যে এটাও থাকা উচিত যে যদি আমরা নমুনা করছি, ভাবো তোমাদের 50 জনের ক্লাস আছে, কিন্তু তোমরা যদি কোনো বিষয় নাও, যেরকম বাংলা বিষয় অনার্সে, সেখানে তো তোমার 100 জনও বা জেনারেলের সেখানে 100 জনের বেশি স্টুডেন্টস, তো তাদের যদি আমি দেখতে চাই, আমি সবার তো মার্কস না নিয়ে আমি একটা নমুনা নিতে পারি। বা আমরা যদি কোনো গ্রামে গিয়ে জনসংখ্যা 5000-এর বেশি আছে, সবার বসে বসে তো আমরা সার্ভে যদি খুব অল্প জন হয় করতে পারবো না জরিপ কার্য, তখন একটা নমুনা নিলাম, কয়েকজনের করলাম। তো বিভিন্ন নমুনা নিলে বিভিন্ন যে আলাদা আলাদা রেজাল্ট যেন না আসে, সেইগুলো যেন স্যাম্পলিং এর জন্য ফ্লাকচুয়েশন না হয় পরিমাপগুলো, সেইটা খেয়াল রাখতে হবে। তাহলে এই 6টা জিনিস হচ্ছে আদর্শ বৈশিষ্ট্য, যেইগুলো একটা মাপকাঠিতে থাকলে ওটাকে ভালো কেন্দ্রীয় ভবনের মাপকাঠি বলা হয়। এইগুলোর যে বৈশিষ্ট্য আছে, এইগুলোর ভিত্তিতে তোমাদের সিলেবাসে কিন্তু অ্যাকচুয়ালি 3টে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আছে। গড় মানে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড। এই 3টে নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। অ্যারিথমেটিক মিন কিন্তু 3 ধরনের হয়: হারমোনিক মিন, জিওমেট্রিক মিন আর অ্যারিথমেটিক মিন। তোমাদের সিলেবাসে যেহেতু শুধু অ্যারিথমেটিক মিন আছে, আমরা সেই ধারণাটা নিয়েই এগোবো। এটা তোমরা অ্যাকচুয়ালি বাস্তবে ধারণাটা অলরেডি জানো, যেটা গড়ের ধারণা, সেটাই হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক মিনের ধারণা। সাধারণ ভাষায় তোমরা যেটাকে গড় বলে চেনো আর কি। কি করা হয় যখন তোমরা গড় করো? তোমাদের যেরকম বললাম, ক্লাসে উদাহরণ দিলাম, তোমরা 50 জন আছো, ভূগোলে 50 জনের নাম্বার আছে, কি গড় মার্কস পেয়েছে সব পুরো ক্লাসটা, 50 জনের নাম্বারকে যোগ করবে আর 50 দিয়ে, যেহেতু 50 জন আছো,
ভাগ করবে বা ডিভাইড করবে, তাহলে কি পেয়ে যাবে? গড়টা পেয়ে যাবে। যোগ করে যটা অবজারভেশন বা যতজন আছে সেটা দিয়ে ভাগ করলেই গড়টা কিন্তু সহজেই পাওয়া যায়। এবার কিন্তু যখন অনেক বেশি অবজারভেশন থাকে, অনেক বেশি আমাদের এরকম মানগুলো থাকে, তখন কিন্তু গড় বের করা কঠিন। তখন শ্রেণীভুক্ত করে, যেরকম আগে আমরা দেখেছি, ক্লাসে পরিণত করে তারপরে ওই ক্লাস থেকে আমরা ক্যালকুলেশন বা গাণিতিক পদ্ধতির মাধ্যমে গড় বের করতে পারি। এবার গড়ের কি সুবিধে আছে? গড় খুব সহজ ক্যালকুলেট করা যায়, সূত্রটা খুব সহজ, বুঝতেও ধারণাটা খুব সহজ। এটা কিছুই না, মানে ধারণাটা হচ্ছে যত আমাদের মান আছে সেগুলোকে যোগ করে, যেহেতু আমরা জাস্ট টোটাল দিয়ে ডিভাইড করছি, তাই জন্যে algebraic sum of deviation of observation from mean is 0। কেন আমরা তার মানে কি বলতে চাইছি, যে যতগুলো পরিসংখ্যান আছে বা অবজারভেশন আছে তাদের পার্থক্য যদি গড় থেকে আমরা দেখি, প্লাসে আসবে কিছু, কিছু মাইনাসে আসবে, তার মানে যা গড় এলো, যেই মানগুলো আমরা গড় বের করেছি সেই মানগুলো কোনো কিছু কিছু মান গড় থেকে বেশি হবে, কিছু কিছু গড় থেকে কম হবে। তাদেরকে যদি আমরা এই পার্থক্য বা ডিভিয়েশন গুলোকে আমরা যদি করি, যোগফলটা সেইটা হচ্ছে কি সবসময় শূন্য থাকবে। আবার গড়ের কিন্তু যে বৈশিষ্ট্যগুলো কেন্দ্রীয় ভবনের ভালো মাপকাঠির থাকা উচিত, কেন্দ্রীয় ভবন এর প্রবণতা পরিমাপ করার বৈশিষ্ট্যগুলো যেগুলো থাকার উচিত সেইগুলো কিন্তু এটাতে আছে, কেন কি গড়টা আর পরবর্তী অন্যান্য আরো অনেক গাণিতিক পদ্ধতিতে ব্যবহার করা যায়, এরকম বৈশিষ্ট্যও আছে। আর স্যাম্পলিং বা নমুনা সর্বেক্ষণের সময়ও কিন্তু গড় কিন্তু অত বেশি আলাদা হবে না যদি আলাদা আলাদা নমুনা একই জনসংখ্যা থেকে নেওয়া হয়। তাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন গুলো কিন্তু লিমিটেড হয়, অত বেশি কিন্তু নমুনাতে আলাদা আলাদা নমুনা একই ইউনিভার্স থেকে নিলে খুব আলাদা আলাদা গড় কিন্তু আসে না। আবার অসুবিধে বা ডিসঅ্যাডভান্টেজ কি আছে? প্রথমত গড়টা আমরা এক চোখে দেখতে পারি না, আমাদের কিন্তু কিছু অঙ্ক কষতে হয়, অঙ্ক করতে হয়। আর এই যে গড়টা পাবো সেটা কিন্তু বাস্তবে যেই মানগুলো আছে সেইগুলোর মধ্যে কোনো মান নাও হতে পারে। যেরকম তোমাদের 50 জনে 50টা মার্কস থাকবে, কিন্তু যে গড়টা পেলাম সেটা হয়তো কেউই পায়নি ক্লাসে। এরকমই একটা মান বেরোলো, তো এরকমও হওয়া সম্ভব আছে। তো আর তৃতীয় একটা অসুবিধে আছে গড়ে, যে এক্সট্রিম ভ্যালু মানে যেগুলো খুব বড় আর খুব ছোট সেটা থেকে কিন্তু গড়টা প্রভাবিত হয়। কেন কি ভাবো, তোমার বেশিরভাগ লোকজন ক্লাসে পেয়েছো, তোমার যদি 50 নম্বরের পরীক্ষা হয় বেশিরভাগ লোকজন হয়তো 35 থেকে 45-এর মধ্যে পেয়েছো, কিন্তু কেউ যদি দুজনও যদি কেউ তোমরা 15-তে পেয়ে যাও, আর আমরা যদি গড় বের করি তাহলে গড়টা কিন্তু আমার কিন্তু 35-এর নিচে নেমে যাবে। তার মানে খুব আলাদা, এক্সট্রিম কম, খুব অল্প বা খুব বেশি যদি কোনো মান থাকে তাহলে কিন্তু গড়টাও কিন্তু সেটার জন্য একটু কিন্তু প্রভাবিত হয়ে যায়, যেটা কিন্তু খুব ভালো জিনিস নয়, কেন কি সেটা বাস্তব যে গড়টা সেটা কিন্তু নির্দেশ করে না তখন। এই গড়টা আমরা আনগ্রুপ ডেটা মানে যেগুলো শ্রেণীবদ্ধ নয় সেইগুলোর জন্য তো খুব সরলে বের করতে পারি, আগেই উল্লেখ করলাম, যটা সংখ্যা আছে যোগ করে জাস্ট সবকটাকে যোগ করে ডিভাইড করে দিলাম যটা সংখ্যা আছে সেটা দিয়ে। আর যখন আমরা এই যটা সংখ্যা আছে মানে তোমার ভাবো যেরকম বললাম 50 জনের নাম্বার গুগলে যোগ করলাম আর 50 দিয়ে ভাগ করে দিলাম। কিন্তু গ্রুপ ডেটা যখন শ্রেণীবদ্ধ আছে তখন সূত্রটা হচ্ছে f ইন্টু এক্স, যেখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি আর x হচ্ছে ক্লাস মার্কস। এটা সামেশন f ইন্টু এক্স এর সামেশন করে ডিভাইড করব সামেশন f দিয়ে, n টা কি হচ্ছে, n হচ্ছে সামেশন f, মানে যত ফ্রিকোয়েন্সি আছে তার সামেশন। এবার এই অঙ্কটা কি করে করতে হয় আমরা নেক্সট স্লাইডে দেখবো এই সূত্রটার ভিত্তিতে। এই অঙ্কটা যেটা আমরা নিয়ে আলোচনা করছি সবকটা বিষয়গুলোই সেই অঙ্কটা নিয়েই আমরা করছি, এই আমরা ক্লাসগুলো করেছিলাম। আমাদের ক্লাসগুলো হচ্ছে এইগুলো কি হচ্ছে, কতজন জনসংখ্যা আছে
আর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কটা গ্রাম আছে। তো 0 to 600 জনসংখ্যাতে কটা গ্রাম আছে, 600 তে 1200 জনসংখ্যাতে কটা গ্রাম আছে, এইগুলো যখন আমরা আছে আমাদের, তো আমরা কি দেখব, গড় বেশিরভাগ গ্রামে কিরকম জনসংখ্যা আছে, সেই গড়টা কি, উদ্দেশ্যটা কি, বের করা যে বেশিরভাগ গ্রাম, কটা গ্রাম আছে টোটাল, 67টা গ্রাম আছে। এই 67টা গ্রাম আমরা কোথায়কার করছি, যদি তোমরা আগের ডেটা দেখো, প্রথম লেকচারটা যেটা আমরা আলোচনা করেছিলাম ক্লাস তৈরি করা, সালানপুরের ডেটা এটা, তো সেখানে ওই ব্লকে আমরা দেখেছিলাম 67টা গ্রাম ছিল। ওই 67টা গ্রামের মধ্যে কিছু গ্রাম আছে যাদের 600-র মধ্যে জনসংখ্যা, কিছু আছে যাদের 600 থেকে 1200 জনসংখ্যা। তো গড়টা কি, বেশিরভাগ সবকটা গ্রামের গড় জনসংখ্যা কি আছে সেটা যদি আমরা বের করতে চাই, এবার 67টা গ্রামের আমরা আনগ্রুপ ডেটা হলে কি সবকটা গ্রামের জনসংখ্যা যোগ করে আমরা 67 দিয়ে ভাগ করলে করতে পারি, কিন্তু যেহেতু বড় রাশি তথ্য বা ফ্রিকোয়েন্সি আমাদের অনেক কটা আছে, তাই জন্য আমরা কি করব, আমরা এই ক্লাসে শ্রেণীবদ্ধ করে নিলাম। এই শ্রেণীবদ্ধ থেকে আমরা কি করে গড় বের করব, আমরা এই এক্স ক্লাস মার্কটা বের করব। ক্লাস মার্ক বের করা শিখিয়েছি, ক্লাস বাউন্ডারি আপার লিমিট লোয়ার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই ক্লাস মার্কটা পাওয়া যায়। তো 1200 প্লাস 600, 1800/2 900, এভাবে আগে এক্স বা ক্লাস মার্কটা বের করবে। এই ক্লাস মার্কটা বের করার পরে এই ক্লাস মার্কের সাথে এফ বা ফ্রিকোয়েন্সিকে গুণ করব, ভাবে 300 ইন্টু 16 এফ এক্স, এফ ইন্টু এক্স, 900 ইন্টু 26 এফ ইন্টু এক্স, এভাবে প্রত্যেকটা ক্লাস মার্ক ইন্টু ফ্রিকোয়েন্সি করব। তারপরে কি বের করব, আমরা সামেশন এফ যেরকম বের করি সেরকম সামেশন এফ এক্স বের করব। তার মানে এই যে এফ এক্স এর মানগুলো বের করেছি সবকটা যোগ করে সামেশন এফ এক্সটা বের করলাম। তারপরে মিনের সূত্র, মিনের চিহ্ন কি করে হয়, মিনকে এক্স এর উপরে এই ডান্ডি, তার মানে এটা এক্স বার, মিনকে এইভাবে কি বলা হয়, এক্স বার বলা হয়। এই এক্স বার এই চিহ্নটাকে কিন্তু মিনের জন্যই ব্যবহার করা হয়। এই মিনের সূত্রটা কি, কিছুই না, সামেশন এফ ইন্টু এক্স, তো সামেশন এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই এন, আর এনটা কি কিছুই না, সামেশন এফ, সামেশন এফ। তো জিনিসটা কি হলো, সামেশন এফ ইন্টু এক্স মানে এই মানটা 86100, আর ডিভাইডেড বাই এন বা সামেশন এফ, টোটাল যটা আমাদের পরিসংখ্যান আছে, অবজারভেশন আছে, যটা গ্রাম আছে 67, দুটোকে ডিভাইড করো, তোমরা নিজেরাও সাথে সাথে অঙ্কটা করো, করে মেলাও মিলছে কিনা আনসারটা, তাহলে মিন আমার এইটা এলো। এবার এই যে মিন এলো, এবার এটা আমাদের নিজেদের কিন্তু ভৌগোলিক জ্ঞানটা ব্যবহার করতে হবে। আমরা কি বিষয় নিয়ে কাজ করছি এখানে, এখানে হচ্ছে গ্রাম আর মানুষ। গ্রাম আর মানুষ ডিসক্রিট না কন্টিনিউয়াস চলক, এগুলো তো কন্টিনিউয়াস চলক নয়, দেড়খানা মানুষ বা দেড়খানা গ্রাম তো হতে পারে না। আর এইটা আমরা কি বের করছি, যে প্রত্যেকটা গ্রামে গড় কত মানুষ আছে, তো মানুষ তো কখনো 1285.07463 ডেসিমালে হতে পারে না, তাই আমরা রাউন্ড অফ করে নেব। রাউন্ড অফের নিয়মগুলো তোমরা আগের সেমেস্টারে শিখেছো, সেই ভিত্তিতে আমাদের গড়টা বা মিনটা কি হলো 1285%। এই যদি টানস বা ওজন বা এইগুলো নিয়ে হতো আমরা কিন্তু ডেসিমালে গড়টা ছাড়তে পারতাম, কিন্তু যখন আমরা অঙ্ক করছি আমাদের কিন্তু কি ইউনিট বা কি বিষয় নিয়ে করছি সেটা মাথায় রাখতে হবে, সেই হিসাবে আমরা রাউন্ড অফ করব কি ডেসিমালে ছাড়তে পারি মিনটা সেটা নির্ণয় নেব, আর ইউনিটটা অবশ্যই লিখবে। এই ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে কি পার্সেন্ট, কেন কি আমাদের গড়টা কি দেখাচ্ছে, ওই অঞ্চলে এই 67টা গ্রামে গড় কটা মানুষ বাস করে, তো এইটা হচ্ছে বা কিরম গড় পপুলেশন হচ্ছে, এটা হচ্ছে গড় 1285%। এরকমই নেক্সট ধারণাটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানটা হচ্ছে মধ্যমান, যখন আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রম অনুসারে তথ্যগুলোকে, রাশি তথ্যগুলোকে অ্যারেঞ্জ করে নিই, তখন আমাদের মাঝখানের মানটা হচ্ছে কি মিডিয়ান। এইবার একটা জিনিস মনে রাখো, মিডিয়ানের থেকে
যেহেতু এটা মাঝখানের মান, যত মান ছোট হবে ততই কিন্তু বড় মান হবে। মানে যদি আমাদের 67 খানা সংখ্যা আছে, তাহলে 67 এর মাঝখানের মানটা কি হবে? 67/2। 67/2 কত হয় তোমাদের? ক্যালকুলেটর বের করতে হচ্ছে না আশা করি তোমাদের। 67/2 হবে তোমাদের কত? ক্যালকুলেটর যদি বের করছো তাহলে কিন্তু ঠিক নয়। ক্যালকুলেটর না বের করেই তোমাদের কিন্তু এইরকম অঙ্কগুলো অ্যাটলিস্ট করার উচিত। 67/2 হচ্ছে তোমার 33.5। তার মানে তোমার কি হচ্ছে? তোমার অ্যাকচুয়ালি কি করবে, এরকম যদি তোমাদের একটু ডেসিমালে অসুবিধে হয়, 67 এর জায়গায় তুমি 68 নিলে, তাহলে তো তোমার ভাগ করে 2 দিয়ে ভাগ করা সহজ। 2 দিয়ে ভাগ করলে কি পাবে তুমি? 6 আর 8 কে তুমি 3 আর 4 পাবে। একটা মান কম আছে তো 0.5, 33.5। তো যাই হোক, তোমাদের যেটা হচ্ছে, তোমাদের 33 নম্বর, যেটি তুমি ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, মাঝখানে যে 33 নম্বর মানটা আসবে সেটাই হচ্ছে কি মিডিয়ান। এবার এই মিডিয়ানটা থেকে বড় তোমার 32 খানা মান থাকবে, আর ছোট তোমার 32 খানা মান থাকবে। তো যত মিডিয়ানের থেকে বড় মান হবে ততই মিডিয়ানের থেকে কম মানগুলো হবে। এটা আমরা ডিসক্রিট বা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আলোচনা করছি। এটাতে সুবিধে কি হচ্ছে? মিনটা খুব সহজে কিন্তু আমাদের বের করাটা খুব সহজ আঁকার পদ্ধতিতে, যেটা আমরা এরপরে আর কি অঙ্কটা শিখবো, তারপরে আঁকাটা শিখবো। তো অঙ্কন পদ্ধতিতে সহজ নাও হলে কিন্তু আঁকা দিয়ে খুব সহজে কিন্তু মিডিয়ানটা বের করা যায়। আবার দ্বিতীয়ত, মিডিয়ানটা কিন্তু ওপেন ক্লাস ডিস্ট্রিবিউশন হলেও কিন্তু ব্যবহার করা যায়। ওপেন ক্লাসটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো, কি বলেছিলাম? বা সব থেকে প্রথম ক্লাস লেস দেন, মানে তোমার নিম্ন সীমানাটা নেই, লেস দেন করে আছে, বা সর্বোচ্চ ক্লাসটা গ্রেটার দেন করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলোকে কি ওপেন ক্লাস বলা হয়। তো ওপেন ক্লাসের ক্ষেত্রে কিন্তু এরকম আমাদের কিন্তু মিডিয়ানটা ব্যবহার করা সম্ভব, যেটা মিনের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। কারণ কি, ওপেন ক্লাস থাকে, আমি ক্লাস মার্কটা বের করতে পারবো না। ক্লাস মার্কে আমার কি ঊর্ধ্ব আর নিম্ন দুটো সীমানা থাকলেই তো আমি ক্লাস মার্ক বের করতে পারবো। ওপেন ক্লাসের ক্ষেত্রে মিনটা না মিডিয়ানটা বেশি সুবিধাজনকভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করা যায়। আর তৃতীয়ত, মিনের মতন খুব দূরের বা এক্সট্রিম ভ্যালু গুলোর জন্য কিন্তু মিডিয়ানের মানটা প্রভাবিত হয় না, এটা মাঝখানের মান। এবার অসুবিধেগুলো কি আছে, যে রাশি তথ্যগুলোকে কি হচ্ছে, বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হয় মিডিয়ান অঙ্কনের জন্য। দ্বিতীয়ত, মিডিয়ানের কিন্তু তার পরবর্তী ক্যালকুলেশন গুলো আরো অন্যান্য জিনিসে ব্যবহারযোগ্যতা মিনের তুলনায় মিডিয়ানের কম। আর তৃতীয়ত, স্যাম্পলিং এর জন্য আলাদা আলাদা স্যাম্পল নেওয়ার জন্য যে মিডিয়ানের মান আলাদা আলাদা আসবে প্রত্যেকটা নমুনার, সেটা কিন্তু মিনের তুলনায় মিডিয়ানে বেশি। আবার মিডিয়ানটা কিন্তু আমরা ছোট বা বড় মানকে আলাদা আলাদা গুরুত্ব দিতে পারি না, যেটা মিনকে আমরা দিচ্ছি। মিনে আমরা যখন ক্লাস মার্ক দিয়ে গুণ করছি, আমরা তারপরে ক্লাস মার্কে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করছি। তো তখন কি করছি, বড় মানকে আমরা যখন বেশি ফ্রিকোয়েন্সি আছে, তো তাহলে অটোমেটিক্যালি আমরা কি করছি, বেশি গুরুত্ব দিয়ে গুণ করে দিচ্ছি। তো আমরা এই যে আলাদা আলাদা গুরুত্ব দিতে পারছি মিনের ক্ষেত্রে, সেটা কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। আনগ্রুপ ডেটাতে যেরকম বললাম আগেই, আমরা কি করছি, ছোট থেকে বড় সাজিয়ে, যেটা n/2 মাঝখানের মান, সেই মাঝখানের মানটার যা ভ্যালুটা আছে সেইটা হচ্ছে আমার কি, তার মানে এই ক্ষেত্রে যেটা বললাম 33 নম্বর যে ভ্যালুটা থাকবে, 33টা নয়, 33 নম্বরে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। আর গ্রুপ এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, একটু এটা বোঝার চেষ্টা করো। মিডিয়ানটা সূত্র হচ্ছে এল। এল হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। এবার মিডিয়ান ক্লাস কি, আমরা সেটা নেক্সট স্লাইডে আলোচনা করব। n/2, n/2 বুঝতে তো কোনো অসুবিধে নেই। n হচ্ছে টোটাল সামেশন এফ, সেটাকে 2 দিয়ে ভাগ করা, মাইনাস ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই এল এর বরাবর, এই এল এর বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি।
আর ছোট এফ সেটা হচ্ছে মিডিয়ান ক্লাসের শুধু ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ না। আর ইন্টু সি মানে ক্লাস উইডথ, ক্লাসের যে ব্যর্থতা আছে সেইটা। একটা অঙ্কনটা আমরা করে দেখি, ওই আগের অঙ্কটাই। কি করে অঙ্কনটা করছি, এই সেম অঙ্কটা নিলাম। আমার কাছে ফ্রিকোয়েন্সি গুলো আছে, লেস দেন টাইপ আমরা বের করেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মানগুলো, সেইগুলো তোমরা আগের এক্সারসাইজ থেকে দেখে নিও, তোমাদেরও ক্যালকুলেট করা আছে। আর লোয়ার ক্লাস বাউন্ডারি গুলো কি বলেছিলাম, লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবসময় আমরা কি দেখি, আপার ক্লাস বাউন্ডারি ধরে, যে 600-র কম কটা ফ্রিকোয়েন্সি আছে 16, 1200-র কম কটা ফ্রিকোয়েন্সি আছে 26 প্লাস 16 42। তো এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপার ক্লাস বাউন্ডারি ধরে যেহেতু করা হচ্ছে, তো আগে আমাদের শিখতে হবে কি, মিডিয়ান যদি আসে আমাদের আগে লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। দ্বিতীয়ত মিডিয়ান ক্লাসটা বের করতে হবে। মিডিয়ান ক্লাসের জন্য কি আমাদের এন বা সামেশন এফটা কি 67, n/2 33.5। এই যে লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি, সেখানে কোথায় গিয়ে 33.5টা আমার কি হচ্ছে, ক্রস করে যাচ্ছি। এই 42তে আমি 33.5টা ক্রস করে যাচ্ছি। আবার বোঝো, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো, আমি আরেকবার এটা বোঝানোর চেষ্টা করছি। এই দেখো তোমাদের এই যে আছে, আমাদের প্রথম স্টেপ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করা, লেস দেন টাইপ। দ্বিতীয়ত n বাই মিডিয়ান ক্লাস বের করব। মিডিয়ান ক্লাস কি ক্লাস, n/2, n মানে সামেশন এফ, এই সামেশন এফ 67, 67/2 কত হচ্ছে আমার, 67 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, সামেশন এফ কে আমি 2 দিয়ে যদি ভাগ করি, আমার আসে 33.5, আগেই আমরা দেখেছি। এবার লেস দেন টাইপে কোথায় এসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমার 33.5 ক্রস করে যাচ্ছি, এইটাতে এসে আমি ক্রস করে যাচ্ছি, 33.5 ক্রস হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, এইটাকে আমি কি বলছি, আমার মিডিয়ান ক্লাস, এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এই যে মিডিয়ান ক্লাসটা আমার আছে, এই মিডিয়ান ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্কটা করার জন্য। তো মিডিয়ান ক্লাস একবার যখন আমি জেনে নিলাম, তারপরে কিন্তু ফর্মুলাটা মনে থাকলে জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে যায়। কি করে জিনিসটা সহজ হয়ে যায়, আমাদের মিডিয়ান ক্লাসটা যখন হয়ে যাচ্ছে, তখন আমাদের যেটা হচ্ছে যে L1 হচ্ছে কি, এলটা হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। তো মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কি 600, আমি এখানে 600 লিখে দিলাম। n কি 67 সামেশন f বাই 2। ক্যাপিটাল এফটা কি বলেছিলাম, মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই 600-র বরাবর যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, তার মানে 16। আর নিচে ছোট এফএম মানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 26। তো এই 26 ইন্টু ক্লাস ইন্টারভাল বা ক্লাস উইডথ। এখানে ক্লাস ইন্টারভাল সবকটা ইকুয়াল ক্লাস আছে, কত ইন্টারভাল নিয়েছি আমরা 600 করে। দেখো 1200 মাইনাস 600 600, 1800 মাইনাস 1200 600, তো ইন্টু 600। তো 600 প্লাস 67/2 মাইনাস 16/26 ইন্টু 600। এবার এখানে আগে আমরা এই অংশটা সলভ করব, তারপরে আমরা এইটা করব, তারপরে এইটা। একটা নিয়ম আছে, তোমরা স্কুলে পড়েছো, BODMAS, ব্র্যাকেট অফ কি করেছো, বি ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এই যে রুলটা আছে, এই রুলটা কি বলে, যে কোনো অঙ্কতে আগে আমরা ব্র্যাকেটের অংশ করব, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। এবার এইটাকে আমি যদি ব্র্যাকেটে দিয়ে দিই, এই জিনিসটাকে আমি যদি আগে
ব্র্যাকেটে দিয়ে দিই। তাহলে তোমাদের কিন্তু কখনো ভুল হবে না। এই জিনিসটাকে তোমরা ব্র্যাকেটে দিয়ে দিও, তাহলে তোমাদের অঙ্কতে ভুল হবে না। হুম এই জিনিসটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। এইবার আমরা কি দেখছি, এটা ব্র্যাকেটে দিয়ে দিলে সুবিধে কি হচ্ছে, 67/2 আমি করে দিলাম 33.5। এবার 33.5 আগে তো আমরা ব্র্যাকেটটা সলভ করব, তো 33.5 মাইনাস 16, 33.5 মাইনাস 16 করলে 17.5 ডিভাইডেড বাই 26, ডিভাইডেড বাই 26 করলে আমার কত আসছে, ক্যালকুলেটরে নিজেও করে দেখবে এই মানটা আসছে। এই মানটা যখন এসে যাচ্ছে, তারপরে আমরা কি করছি, এই মানটা ইনটু 600। আগে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, তারপরে অ্যাডিশন, তাই আগে 600 যোগ করব না, আগে 600টা গুণ করছি, এই দিকের 600টা গুণ করে আমরা এই মানটা পাচ্ছি 403.8462। এটাকে তারপরে এইটা দিয়ে যোগ করলাম, তাহলে পেলাম 1003.846, তার মানে 1004। আবার রাউন্ড অফ করে দিলাম, কেন 4 এ গেলাম, 0.8 আছে বলে একটা বেড়ে গেল রাউন্ডিং অফের সময়। তো মিডিয়ানটা কত হচ্ছে 1004 পার্সেন্ট। তো কি হচ্ছে স্টেপটা, প্রথম স্টেপ লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা, দ্বিতীয় মিডিয়ান ক্লাস বের করা, তৃতীয় মিডিয়ান ক্লাস বের করে গেলে আমরা এই ফর্মুলাতে মানগুলো বসাবো, লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস n/2, ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাসও বলা যায়, মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বা বলতে পারি লোয়ার ক্লাস বাউন্ডারির বরাবর যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। আর তারপরে হচ্ছে তোমার ডিভাইডেড বাই মিডিয়ান ক্লাসের শুধু ফ্রিকোয়েন্সি ইনটু ক্লাস মার্ক, ক্লাস উইডথ। এবার এখানে দুটোই 600 আছে বলে গুলিয়ে যেও না, এটা কিন্তু আলাদাই হবে ডিপেন্ডিং অন তোমার কি ক্লাস উইডথ আছে আর কি ক্লাস বাউন্ডারি গুলো আছে, মিডিয়ান ক্লাস কোথায় পড়ছে। যদি এইটা তোমার মিডিয়ান ক্লাস পড়তো তাহলে 600 জায়গায় এইটা হতো। আর মিডিয়ান ক্লাস কি করে বের করছি, কিছুই না, n/2 যে আছে সেইটা কোথায় লেস দেন কিউমুলেটিভে আমরা পার করে যাচ্ছি। এবার আঁকাটা, তোমরা মিডিয়ান ক্লাসটাকে আঁকাটাকে এই লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতেও আঁকতে পারো, আবার এটাকে অজাইভেও আঁকা যায়। অজাইভটা আঁকাটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি, আর লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও বুঝিয়েছি। লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একদিকে তোমার ক্লাস বাউন্ডারি গুলো দেখাবে, অন্যদিকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা স্কেল ধরবে, আর তারপরে আপার ক্লাস বাউন্ডারি ধরে ধরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন গুলো কি আঁকা হবে, শূন্য থেকে শুরু হবে, আর উপরটা ক্লাসটা কিসে গিয়ে মিলবে, তোমার সামেশন এফ এর সাথে 67 এর সাথে, তাহলেই বুঝবে জিনিসটা ঠিক হয়েছে, ফ্রি হ্যান্ড দিয়ে জয়েন করে দিলে। এইখানে কি করতে হবে, তোমাদের যদি মিডিয়ানটা দেখাতে হয় n/2, আগেই করেছি 33.5, এখানে 10 করে ধরেছি, 10, 20, 30, 33.2 মানে কি হবে, একটা ছোট দাগ, দুটো ছোট দাগ, তৃতীয় ছোট দাগ, 33.5। তৃতীয় আর চতুর্থ ছোট দাগের মাঝখান থেকে আমি কি এখানে ড্যাশ ড্যাশ লাইনটা নিয়ে যাব, ড্যাশ ড্যাশ লাইনটা নিয়ে যাব। তো আগে আমি কি করলাম, লেস দেন টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করলাম আর কার্ভটা এঁকে নিলাম, তারপরে তার 50% মানে n/2 টা আমি এই ভার্টিক্যাল স্কেল বা উল্লম্ব বা y অক্ষতে মার্ক করে সেটা ড্যাশ ড্যাশ করে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের সাথে যেখানে এসে টাচ করলো সেই জায়গা থেকে আমরা কি একদম উল্লম্ব 90 ডিগ্রি সমকোণে পারপেন্ডিকুলার আমরা কি y অক্ষতে বা অনুভূমিক বা x অ্যাক্সিসে এইটা নিয়ে যাব। এই যে আমরা নিয়ে যাচ্ছি যেখানে এটা x অ্যাক্সিস কে অক্ষকে টাচ করবে, এইটাই হচ্ছে আমার মিডিয়ানের মান। এই দেখো এই জায়গাটা আমাদের কত এসেছিল মিডিয়ানের মান, 1000 কত, 1000 মনে করে দেখো, 1000 আমাদের
1008 এসছিল আমাদের, আমার যতদূর মনে আছে, তো বা 1006 বা 1004 এরকম একটা কি মান এসছিল আমাদের। তো সেই মানটাকে আমরা তাহলে কি হচ্ছে এখানে লিখে দিতে হবে, মিডিয়ান ইকুয়াল টু এই এত পার্সেন্টস, এই মানটা এখানে লিখে দিতে হবে। তো কি করছি, লেস দেন 5 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, একে n/2 উল্লম্ব স্কেলে ধরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অবধি নিয়ে যাচ্ছি। তারপরে সেটাকে আমি নিচে সমকোণে একটা এক্স অক্ষতে লাইনটা নামাচ্ছি, আর এইটাই হচ্ছে মিডিয়ান মান। নিজেই দেখে নাও ক্যালকুলেট করে, তোমার কিন্তু 1004 বা 8 যাই ছিল সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। কেন কি এটা যদি 600 হয় 10টা ভাগ, তাহলে তোমার 1004টা কিন্তু এখানেই কোথাও আসবে। কেন কি হাফ গেলে আমি 900 যাচ্ছি, তো হাফটা একটু ক্রস হবে, তাহলেই আমার 1000-এর কাছাকাছি আসবে। এর থেকেও সোজা একটা উপায় আছে আঁকাতে মিডিয়ান দেখানো, সেটা হচ্ছে অজাইভ। যদি আমি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকি আর মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকি, তাহলে অজাইভ পেয়ে যাচ্ছি। এই অজাইভেও নিচে ক্লাস বাউন্ডারি আর এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। এবার অজাইভ লেস দেন আর মোর দেন যেখানে মিট করছে, যেখানে দুটো মিলছে, এই পয়েন্টটা, এই পয়েন্ট যেখানে দুটো মিট করছে, এইখান থেকে যদি আমরা উল্লম্বভাবে একটা স্ট্রেট লাইন এক্স অক্ষর দিকে সমকোণে একদম 90 ডিগ্রিতে টানি, এই লাইনটাও কিন্তু আমার মিডিয়ানই দেখাবে। দুটো দেখো একদম সেম জিনিস, এখানেও মিডিয়ান লিখে মিডিয়ানের মানটা যেটা আছে উইথ ইউনিট উল্লেখ করতে হবে। দুভাবে কিন্তু আমরা মিডিয়ানটা আঁকতে পারি। নেক্সট ধারণাটা হচ্ছে মোডের ধারণা। মোড হচ্ছে যেটা সর্বোচ্চ মান। মোডকে কি বলা হয়, মোড হচ্ছে সর্বোচ্চ মান। এর কি সুবিধে আছে, আমরা এক চোখেই কিন্তু মোডটা বলতে পারি কোনটা আছে। আর ওটা কিন্তু মিনের মতন খুব যদি আলাদা কোনো মান হয়, খুব ছোট বা খুব বড় এক্সট্রিম মান, সেগুলো দিয়ে কিন্তু প্রভাবিত হয় না। আবার মিডিয়ানের মতনই এটাও কিন্তু ওপেন এন্ড ক্লাস দিয়ে বের করা সম্ভব। অসুবিধে কি হচ্ছে, মোডটা কিন্তু অত ব্যবহারযোগ্যতা নেই। যখন শুধু অনেকগুলো সংখ্যা থাকে তখন মোডে ব্যবহারযোগ্যতা বাড়ে। দ্বিতীয়ত, মোডে আমাদের সবকটা ভ্যালুগুলোকে সমান গুরুত্ব কিন্তু দেয়া হচ্ছে না। তারপরে তোমার আরেকটা হচ্ছে যে মোডটা কিন্তু যখন আমাদের কোনো হাইয়েস্ট মান একটার বেশি, হ্যাঁ, একটার বেশি যখন হাইয়েস্ট মান হয় তখন ওটাকে বলি ইউনিমোডাল। কিন্তু কখনো কখনো ফ্রিকোয়েন্সি যদি আমরা ক্লাসে পরিণত করে নিই, একটার বেশি ক্লাসে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হতে পারে, বা একটার বেশি সর্বোচ্চ মান হতে পারে যদি আনগ্রুপ ডেটা থাকে। যদি দুটো হয় তাহলে হয় বাইমোডাল, আর যদি দুটোর বেশি হয় তাহলে ওই ডেটাকে বা রাশি তথ্যর বন্টন বা ফ্রিকোয়েন্সি বন্টনকে বলা হয় মাল্টিমোডাল। আর এটার আগে কোনো অ্যালজেব্রিক বা অঙ্কগণিত কিন্তু ব্যবহারযোগ্যতা খুব কম মিন আর মিডিয়ানের তুলনায়। আনইকুয়াল ক্লাসে এবার আসছি আমরা পরে। আগে আনগ্রুপডে তো সোজাই বললাম, আমরা শুধু হাইয়েস্ট ভ্যালুটা এক চোখে দেখলেই মোডটা পেয়ে যেতে পারি। কিন্তু গ্রুপ ডেটায় যখন আমরা করব তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। গ্রুপ ডেটা ইকুয়াল থাকলে এই সূত্র ব্যবহার হবে, কিন্তু গ্রুপ ডেটায় যদি আনইকুয়াল ক্লাস থাকে, আনইকুয়াল ক্লাস মানে ব্যর্ধটা সমান নয়, প্রত্যেক ক্লাসের ক্লাস ইন্টারভালটা আলাদা আছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এটা আমরা পরে আনইকুয়াল ক্লাস যখন শিখবো তখন আবার এটা বোঝাবো। শুধু মনে রাখো যে আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রে কিন্তু মোডের জন্য সেম সূত্র ব্যবহার করা হয় না। এবার এখন যেটা আমরা করছি ইকুয়াল ক্লাস নিয়ে আলোচনা করছি। তো গ্রুপ ডিস্ট্রিবিউশনে কি সূত্রটা হচ্ছে, আবার আগে আমরা মডেল ক্লাস বের করব যেখানে ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, তারপরে ওইটার লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস f0 মানে মোডের ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস f-1, f-1 মানে মোডের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2 ইন্টু মোডের ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস মোডের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, -1 মানে মোডের আগের ক্লাস, আর f+1 মানে মোডের পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি।
ইন্টু সি মানে ক্লাস উইথ। অঙ্ক করলে সূত্রটা আরো ভালো করে বুঝবে। এই হচ্ছে বিভিন্ন আমার ক্লাসগুলো, ক্লাস মার্ক গুলো আর ফ্রিকোয়েন্সি গুলো। মডেল ক্লাসটা কি? এবার দেখো মডেল ক্লাসটা কি, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে কোথায়? এই ক্লাসে। এইটাই হচ্ছে আমার কি মডেল ক্লাস। এই মডেল ক্লাসের আমার লোয়ার ক্লাস বাউন্ডারি কি, আবার এখানে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধে হবে, নাহলে আবার অঙ্কতে গন্ডগোল হবে। পরীক্ষাতেও এটা করে নিলে তোমাদের কিন্তু ভুল হবার চান্সটা কমে যাবে। যে আগে ব্র্যাকেটের অংশটা সলভ করতে হয়। নিয়মটা বিওডি এমএএস স্কুলে করেছো, মনে থাকার উচিত। যদি মনে নেই মনে করিয়ে দিলাম। এই ব্র্যাকেট গুলো দিলে নিজেদেরই তোমাদের সুবিধে হবে, ভুল হওয়ার চান্সটা কম থাকবে। আচ্ছা, এবার যে অঙ্কটা করছি কি করলাম, কিছুই না, এখানে জাস্ট তোমাদের টেবিলটা আছে। এবার টেবিলটা থাকতে আমরা কি করছি, আমরা কেবল মাত্র এই যে 600 আছে, এই 600 আমার মিডিয়ান ক্লাস, এটা মডেল ক্লাস, সরি মডেল ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি 600 লিখে দিলাম। F0 মানে মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 26 লিখে দিলাম, মাইনাস F-1, F-1 মানে মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, তো 16। তারপরে নিচে 2 ইন্টু মোডের ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস মোডের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস মোডের পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি 9 ইন্টু ক্লাস ইন্টারভাল 600। 26 মাইনাস 16 10, 2 ইন্টু 26 52, আর এখানে দুটোই মাইনাস আছে, যোগ করে দিতে পারি 25, এখানে লিখে দিলাম। তো তারপরে এটা সলভ করলে আসে 10/27। এটাকে আগে আমি কি, আগে মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন, তো আগে গুণ করলাম 600 দিয়ে, তারপরে আমি যোগ করলাম, তাহলে আমার এলো 822.22। আবার রাউন্ড অফ করলাম, যেহেতু মানুষ 822% হচ্ছে আমার মোড, মোডটা হচ্ছে কি 822%। অঙ্কটা তাহলে খুব সোজা, ফর্মুলাটা বুঝতে হবে, মডেল ক্লাসটা বের করতে হবে। ফ্রিকোয়েন্সি টেবিল নর্মাল থাকলেই মডেল ক্লাসটা বের করা খুব সহজ, যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটাই মডেল ক্লাস। তারপরে এই ফর্মুলাটা মনে রাখলে সেই হিসাবে অঙ্কটা করা। আঁকাটা কি করে করতে হয় মোডে, হিস্টোগ্রামের উপরে। যেরকম মিডিয়ানটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা অজাইভের উপরে দেখাই, মোডটা আমরা করি হিস্টোগ্রামের উপরে। যদি মোডটা আঁকাটা দেখাতে হয় তাহলে কি করব, হিস্টোগ্রাম করব, নিচে ক্লাসগুলো আর এদিকে ফ্রিকোয়েন্সি গুলোর জন্য একটা স্কেল ধরে ওয়াই অক্ষটা আঁকলাম, হিস্টোগ্রাম গুলো এঁকে দেব যে ফ্রিকোয়েন্সি ধরে, যা ফ্রিকোয়েন্সি দেয়া আছে। এবার যেটা হাইয়েস্ট স্তম্ভ মানে যেখানে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, এইটা হচ্ছে 26টা আমাদের। এখান থেকে এই যে নর্থ ওয়েস্ট একদম শিরাটা আছে, এখানে তো আমাদের সরি এই যে আমাদের 26টা আছে, এইটা আছে তো 26-এর লাইনটা, এই যে মাথাটা আছে স্তম্ভে, এখান থেকে ড্যাশ ড্যাশ লাইনটা আমরা কোথায় যোগ করব, এই যে এইখানে এসে এই পয়েন্টটাতে এসে স্ট্রেট লাইন স্কেল রেখে যোগ করব। এটা কি পয়েন্ট, পরবর্তী হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির ক্লাসের যে হিস্টোগ্রামের স্তম্ভটা আছে তার পরবর্তী ক্লাসের হিস্টোগ্রামের যে মাথার শীর্ষটা আছে সেটার সাথে গিয়ে যোগ করলাম। আবার ডায়াগনাল এই দিক দিয়ে কোথায় গেল, এখান থেকে আমি গেলাম, সরি আমরা যখন করছি প্লিজ স্কেল রেখে এই জিনিসটা করবে, তাহলে এইরকম ভুলটা হবে না। এই যে আছে আগের ক্লাসের সাথে আমরা ডায়াগনালি তার শীর্ষর সাথে কিন্তু এই কোণটাকে আর এই কোণটাকে যোগ করলাম, এই আগের ক্লাসের এটার সাথে এটাকে যোগ করলাম, আর এইটাকে পরবর্তী ক্লাসের সাথে, আর এইটা যেইখানে দুটো মিট করছে এখান থেকে আমি একটা লম্বক পারপেন্ডিকুলার একদম সমকোণে এক্স অক্ষর উপরে ফেলবো, যেখানে পড়বে সেইটাই হচ্ছে মোডের মান। তো এটা 600 ছিল, এটা 1200, তো অবভিয়াসলি আমার 800টা কি হবে, হাফের একটু আগে আসবে, যেটা আমাদের এসছে, কেন কি হাফ মানে কি হবে 600 হাফ 300, তো 600 প্লাস 300 900, 900-র একটু আগে আমার 822টা এলো,
এখানে মোড লিখে মোডের মানটা লিখে ইউনিটটা 822% লিখে দিতে হবে। এই দুটো যেখানে ক্রস করছে, যেখানে মিট করলো, সেখান থেকে নামালাম। এবার যদি কোনো কারণে আমার প্রথম ক্লাসটাই হাইয়েস্ট ক্লাস হয়, ধরে নাও আমার একটা আমরা হিস্টোগ্রাম পেয়েছি এরকম, যেখানে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা প্রথম ক্লাসেই আছে, বাকি সব ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু তার তুলনায় কম আছে। সেই ক্ষেত্রে মোডের জন্য কি করব, বলবে ম্যাম এইটা তো আমি করলাম, এটার সাথে না হয় যোগ করলাম, কিন্তু এর আগের ক্লাসে আমরা তো কিছু পাচ্ছি না। আগের ক্লাসটা তার মানে ফ্রিকোয়েন্সিটা কি? 0। আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা তার মানে কি? 0। এই 0, এই 0টার সাথে তখন আমাদের এইটা কি স্ট্রেট লাইনে স্কেল দিয়ে যোগ করবে, আর এইটা যেখানে মিট করছে এখান থেকে তোমার যেখানে নামবে এইটা হবে মোড। ক্লিয়ার? এইভাবে কিন্তু মোডটা প্লট করা যায় হিস্টোগ্রামে, মিডিয়ানটা করা যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভে বা অজাইভে। এবার তোমাদের যে অঙ্কটা আমি আগের দিন প্রথম ক্লাসে দিয়েছিলাম, সেই অঙ্কটারই তোমরা মিন মিডিয়ান মোড বের করে রাখবে, এবং তার সাথে শুধু বের করে রাখবে না, তোমরা মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করে রাখবে, আর তার সাথে ওটা একটা আঁকাটাও, মিডিয়ানটাকে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে একবার করবে, অজাইভে করার দরকার নেই, প্র্যাকটিসটা চাইলে অবশ্যই করবে, কিন্তু লেস দেনে প্র্যাকটিস করার বেশি প্রয়োজন, কেন কি কখনো কখনো পরীক্ষায় ডিরেক্টলি বলে দেয় যে তোমরা অজাইভে করো, মানে যেখানে দুটোই আঁকা আছে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, বা শুধু লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভে করো। তো যেটা বলা থাকবে সেটার উপরেই মিডিয়ান দেখাতে হবে, তো মিডিয়ানটা আঁকাটা প্র্যাকটিস করবে, আর মোডটাও হিস্টোগ্রামটাও তোমাদের আঁকা আছে, আর তোমার কার্ভগুলোও তোমাদের আঁকো ওই আগের অঙ্কটাতে, আর দুটোর ক্যালকুলেশন বের করে প্লটিংটা করে আমরা নেক্সট ক্লাসে যখন গুগল মিটে মিট করবো তখন কিন্তু আমাকে ওগুলো দেখাবে তোমরা, আর কি করে আপলোড করতে হয় আমি সেইগুলো তোমাদের শেখাবো। ঠিক আছে? থ্যাংক ইউ।